সবাইকে স্বাগত জানাচ্ছি দেশ বিদেশের সব সংবাদ নিয়ে বিশেষ আয়োজন সংবাদ সমগ্রে আপনাদের সাথে আছি আমি নীলুফা জাহান তিথি। ভাসানচরে রোহিঙ্গাদের সুযোগ সুবিধা দিতে কাজ করবে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর। আজ পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সাথে সাক্ষাৎ শেষে একথা জানিয়েছেন ইউএনএইচসিআর এর সহকারী হাই কমিশনার রাউফ মাজুও। এ সময় পররাষ্ট্রমন্ত্রী জানান, ভাসানচরের কর্মহীন রোহিঙ্গারা সেখানে কর্মসংস্থান না থাকায় ইউএনএইচসিআর কর্মকর্তাদের সামনে প্রতিক্রিয়া দেখিয়েছে। On Bashamsha, it is the government has made a very important investment in Bashamsha, and if one compares the living conditions in Cox's Bazar and in Bashamsha, Bashamsha is much better. It's for us to support the government with the rest of the international community and make sure that those who are in Bashamsha now and those who are going to come to Bashamsha can live in dignity, as my colleague Mrs. Tiggs just said now. 4 বছর হয়ে গেছে যেতে পারেনি, তার ফলে এই হতাশারই প্রতিচ্ছবি হলো। ওনারা যখন গেলেন, ওরা তখন কি করবে বেচারা? বাচ্চা কাচ্চা আছে, কোনো এডুকেশন নাই, কোনো ফিউচার নাই। জিয়াউর রহমানকে মুছে ফেলার জন্যই আওয়ামী লীগ ইতিহাস বিকৃত করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আয়োজনে এক অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, সংবিধানে মৌলিক অধিকার, ন্যায় বিচার, সাম্য এসব তুলে নিয়ে আওয়ামী লীগ স্বাধীনতার পরেও একদলীয় শাসন করছে। ফখরুল আরও বলেন, খালেদা জিয়াকে নিয়ে কথা বলতে সরকারের লজ্জা হওয়া উচিত। তার চিকিৎসা পাওয়া সাংবিধানিক অধিকার বলেও মন্তব্য করেন তিনি। মোস্তফা কামাল সাহেব ব্যবসায়ী মানুষ, তিনি ব্যবসাটা ভালো বোঝেন, অর্থনীতি কতটুকু বোঝেন আমরা তার এখন পর্যন্ত নিদর্শন খুঁজে পাইনি। তারা যে প্রণোদনা দিয়েছে, সেই প্রণোদনা কিসের? মানুষকে বোকা বানিয়েছে। ব্যাংক থেকে লোন নিতে হবে সকলকে। ব্যাংক থেকে লোন নিলে সরকারের কি দরকার? ব্যাংক থেকেই নেবে। এটা প্রণোদনা হলো কোত্থেকে? এটা তো প্রণোদনা নয়। বিএনপি দেশের রাজনীতিতে থাকা না থাকা নিয়ে জনগণের কোনো আগ্রহ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলটি এখন জন আস্থার সংকটে ভুগছে বলে মন্তব্য করেন তিনি। আজ এক অনলাইন ব্রিফিংয়ে কাদের আরও বলেন, প্রতিহিংসা নয়, সরকার উদার বলেই বিএনপি নেত্রী এখন পছন্দের চিকিৎসকের কাছে চিকিৎসা নিতে পারছেন। প্রতিহিংসা নয়, সরকার উদার বলেই বিএনপি নেত্রী এখন দেশের বেসরকারি হাসপাতালের পছন্দের ডাক্তারের চিকিৎসা নিচ্ছেন। আন্দোলনে নয়, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার মানবিকতায় বেগম জিয়ার সাজা স্থগিত করে তাকে বাসায় অবস্থান করে চিকিৎসা নেয়ার সুযোগ দিয়েছে। এই কৃতজ্ঞতা বোধটুকু বিএনপির মাঝে নেই। বঙ্গবন্ধু হত্যা মামলায় আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 খুনির মুক্তিযোদ্ধা খেতাব, সনদ ও পদক বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়। সিদ্ধান্ত অনুমোদন পাওয়ার পরেই গেজেট প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। যাদের খেতাব বাতিল করা হয়েছে তারা হচ্ছেন নূর চৌধুরী, শরীফুল হক ডালিম, রাশেদ চৌধুরী ও মোসলেউদ্দিন খান। মুক্তিযুদ্ধে অবদান রাখায় 1973 সালে শরীফুল হক ডালিমকে বীর উত্তম, নূর চৌধুরীকে বীর বিক্রম এবং রাশেদ চৌধুরী মোসলেউদ্দিন খানকে বীর প্রতীক খেতাব দেওয়া হয়েছিল। বঙ্গবন্ধুর এই 4 খুনি বর্তমানে বিভিন্ন দেশে পলাতক রয়েছেন। করোনায় আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় দেশে আরও 34 জনের মৃত্যু হয়েছে। এই সময় সংক্রমণ ধরা পড়েছে আরও 1988 জনের মধ্যে। নমুনা পরীক্ষা বিবেচনায় নতুন সংক্রমণের হার 9.81%। আজ বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। নতুন আক্রান্তদের নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে 8,04,293, আর মৃতের মোট সংখ্যা বেড়ে হয়েছে 12,545 জন। সরকারি হিসেবে আক্রান্তদের মধ্যে একদিনে আরও 1,914 জন সুস্থ হয়ে উঠেছেন। তাদের নিয়ে মোট সুস্থ হয়েছেন 7,44,065 জন।
রাজশাহী জেলায় আগামীকাল থেকে অনির্দিষ্ট সময়ের জন্য রাত্রিকালীন লকডাউন জারি করা হয়েছে। সন্ধ্যা 7টা থেকে ভোর 6টা পর্যন্ত যানবাহন সহ সবকিছু বন্ধ থাকবে। এ সময় কেউ বাড়ির বাইরে বের হতে পারবে না। করোনা সংক্রমণ ঠেকাতে আজ বিকেলে এই সিদ্ধান্ত জানিয়েছেন জেলা প্রশাসক। এর আগে মঙ্গলবার দুপুর থেকে আজ ভোর পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে 7 জন মারা গেছে। এ নিয়ে নতুন রোগী ভর্তি হয়েছে 21 জন। নতুন ভর্তি হওয়াদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের 9 জন, রাজশাহীর 9 জন, নাটোর, জয়পুরহাট, পাবনার বাসিন্দা 1 জন করে। এদিকে চাঁপাইনবাবগঞ্জে চলছে বর্ধিত লকডাউন, তবে এর মাঝেও নানা অজুহাতে মানুষ ঘর থেকে বের হবার চেষ্টা করছে। এই জেলায় করোনা সংক্রমণের হার এখনও 54% বেশি। খুলনার 4 উপজেলায় 4 জুন থেকে 1 সপ্তাহের জন্য দোকানপাট বন্ধ রাখার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। উপজেলা 4টি হচ্ছে খুলনা সদর, খালিশপুর, সোনাডাঙ্গা এবং রূপসা। বুধবার সকালে জেলা করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটির সভায় এই বিশেষ বিধিনিষেধের সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন জানান, পুরোপুরি লকডাউন দেয়া না হলেও সবাইকে সামাজিক দূরত্ব রক্ষা করে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে। 1 সপ্তাহেও এতে কাজ না হলে লকডাউন দেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক। গত 24 ঘন্টায় জেলায় করোনা শনাক্ত হয়েছেন 56 জন, মারা গেছেন 2 জন। জেলার নমুনা পরীক্ষার তুলনায় নতুন রোগী শনাক্তের হার 18%। অতীতে যখন লকডাউন করেছে সেই সময় এবং বর্তমান যে অবস্থা তার কোনো মিল নেই, যার কারণেই আমি মনে করি যে এই মুহূর্তে আমরা লকডাউনে যাব। তবে যেহেতু পরিস্থিতি কিছুটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে, সেই কারণেই আমার মনে হয় যে আমরা 1 সপ্তাহ, অর্থাৎ কালকে আমাদের প্রচার থাকবে, এরপরে 1 সপ্তাহ আমরা দোকানপাট আমাদের বন্ধ রাখতে হবে। মংলা পোর্ট ও এর আশেপাশের এলাকায় করোনা সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। মঙ্গলবার 59 জনের করোনা পরীক্ষা করে 33 জনের পজিটিভ শনাক্ত হয়েছে। বাগেরহাট জেলা প্রশাসক জানান, স্বাস্থ্যবিধি না মানার কারণে এই আশঙ্কাজনক সংক্রমণ। বন্দরে জাহাজে আসা বিদেশিরা হাট বাজারে ঘোরাঘুরি করছেন, কেনাকাটা করছেন, তাদের মাধ্যমে সংক্রমণ ছড়াতে পারে। তবে এখনও ভারতীয় ভ্যারিয়েন্টের কোনো তথ্য পাওয়া যায়নি। তিনি আরও জানান, এরই মধ্যে চলমান কঠোর বিধি নিষেধ 100% বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। সামাজিক যে স্বাস্থ্যবিধি, সোশ্যাল ডিস্টেন্সিং, মাস্ক পরা, এই সমস্ত কাজে আমাদের জনগণের অসচেতনতা রয়েছে এবং জনগণের জিনিসটা কঠোরভাবে মানতে চায় না, এবং এটার কারণে আমার যতটুকু ধারণা যে সংক্রমণটা বেড়ে যাচ্ছে। হল না খুলেই আগামী 15 জুন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। করোনা পরিস্থিতির অবনতি হলে 1 জুলাই থেকে অনলাইনে পরীক্ষার আয়োজন করা হবে। প্রশাসন বলছে, পরীক্ষার সময় কমানো সহ সিলেবাস ছোট করতে এরই মধ্যে বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে শিক্ষার্থীদের ডিভাইস কেনার জন্য ঋণের ব্যবস্থা করবে মঞ্জুরি কমিশন। শারমিন নীরার রিপোর্ট। জুনে চীনের টিকা পেলেই অগ্রাধিকার ভিত্তিতে তা পাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারপরে খুলবে আবাসিক হল। কিন্তু হল খোলার আগে এবার পরীক্ষার আয়োজন করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। প্রভিসি জানান, শিক্ষা কার্যক্রম সচল রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী 15 জুন থেকে সরাসরি পরীক্ষা নেওয়া হবে। করোনা পরিস্থিতির অবনতি হলে 1 জুলাই থেকে পরীক্ষা হবে অনলাইনে। সিলেবাস আর পরীক্ষার সময় কমানোর জন্য এরই মধ্যে নির্দেশ দেওয়া হয়েছে বিভাগগুলোকে। আপাতত আমরা হল না খুলে পরীক্ষাগুলো আমাদের আগেই যে পদ্ধতিতে আমরা পরীক্ষা দিয়ে আসছিলাম, শিক্ষার্থীরাও পরীক্ষা দিচ্ছিল, সে সময় হঠাৎ করে বন্ধ হয়ে যায়, সেটিকে চালু করা এবং সামনের দিকে যখনই করোনা উন্নতি হবে পরীক্ষা কার্যক্রম, পরীক্ষাগুলো যেগুলো আছে সেগুলোকে আমরা শুরু করে দেওয়া। এই অবস্থায় নিরবিচ্ছিন্ন ইন্টারনেট ও বিদ্যুৎ সেবার বিষয় তো আছেই। সেই সাথে ইন্টারনেট ব্যবহারের জন্য প্রয়োজনীয় ডিভাইসের সামর্থ্য শিক্ষার্থীদের না থাকলে সেই বিষয়টিও বিবেচনায় আছে বলে জানান প্রভিসি। এক্ষেত্রে শিক্ষার্থীদের ডিভাইস কেনার জন্য ঋণের বিষয়ে উদ্যোগী হয়েছে মঞ্জুরি কমিশন। শিক্ষার্থীদেরকে সুদবিহীন ঋণের ব্যবস্থা করা হয়েছে। ইন্টারনেট প্যাকেজের উচ্চ মূল্য, সেই ক্ষেত্রে ইউজিসির পক্ষ থেকে টেলিটকের সাথে যোগাযোগ করা হয়েছে। টেলিটক নাম মাত্র মূল্যে ছাত্রছাত্রীদেরকে এই সুযোগটা দিয়েছে। এছাড়া সেশন জট কাটাতে সেমিস্টারের সময় 4 মাস আর শিক্ষাবর্ষ 12 মাসের পরিবর্তে 8 মাস করার পরিকল্পনা আছে বলেও জানান প্রভিসি মাকসুদ কামাল। সেমিস্টারের এখন লেন্থ হলো 6 মাস, সেই সেমিস্টারের সময়কাল কমিয়ে নিয়ে এসে 4 মাস করব আমরা, এই সিদ্ধান্তটি হয়েছে। এবং অ্যানুয়াল সিস্টেমে যে ডিপার্টমেন্টগুলো আছে সেই ডিপার্টমেন্টগুলো 12 মাসের জায়গায় সেটি আমরা
8 মাসে আমরা কমিয়ে নিয়ে এসে সেশন জটের জন্য আমরা একটা রিকভারি প্ল্যান প্রস্তুত করেছি। গেল বছরের মার্চ থেকে করোনার কারণে বন্ধ আছে বিশ্ববিদ্যালয়। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের শিক্ষা জীবন গতিশীল রাখতে এবার এমন সিদ্ধান্ত নিয়েছে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ। শারমিন মীরা, ৭১, ঢাকা। সিলেটের এমসি কলেজে গৃহবধূ নির্যাতনের ঘটনায় দায়িত্ব অবহেলার জন্য কলেজের অধ্যক্ষ ও হোস্টেল সুপারের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার এ বিষয়ে জারি করা রুল আংশিক মঞ্জুর করে বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মোহাম্মদ কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। গত বছরের 25 সেপ্টেম্বর সন্ধ্যায় স্বামীর সাথে গিয়ে এমসি কলেজে বেড়াতে আসেন এক গৃহবধূ। এ সময় ক্যাম্পাস থেকে কয়েকজন ছাত্র স্বামীসহ ওই গৃহবধূকে কলেজের ছাত্রাবাসে নিয়ে যায়। সেখানে স্বামীকে মারধর ও গৃহবধূকে ধর্ষণ করে। এ ঘটনায় গত বছরের সেপ্টেম্বরে এক রিটে কলেজ কর্তৃপক্ষের উদাসীনতার কারণে তাদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করে হাইকোর্ট। বর্তমানে কারাগারে আছে গৃহবধূ নির্যাতনে অভিযুক্ত 6 আসামি। রাজধানীর মিরপুরে বাউনিয়া বাঁধ বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের 3টা ইউনিট 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বেলা 11:30টার দিকে এই আগুন লাগে। আগুনে 6টি কাঠের ও ভাঙাড়ি দোকান সহ 7টি টিনের ঘর পুড়েছে। কিভাবে আগুন লেগেছে সে বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু জানায়নি ফায়ার সার্ভিস। তবে এলাকাবাসীদের ধারণা গ্যাসের বিক্রিয়া থেকেই এই আগুন লেগেছে। তারা জানান সেখানে পারফিউমের বোতল খোলার কাজ চলছিল। নির্ধারিত সময়ের 6 ঘন্টা পর শুরু হয়েছে জাপান থেকে আনা মেট্রো রেলের কোচের খালাস প্রক্রিয়া। রাস্তা অনুপযোগী থাকায় দুপুর 2টা পর্যন্ত খালাস করা যায়নি এসব কোচ। মঙ্গলবার রাতে 6টি কোচ নিয়ে বর্জ দিয়াবাড়ি কাছে কোচ নামানোর জন্য প্রস্তুত করা জেটিতে পৌঁছায়। সকাল 8টা থেকে কোচগুলো খালাস করে ডিপোতে নিয়ে যাওয়ার কথা থাকলেও সেটি নির্ধারিত সময় করা সম্ভব হয়নি। আশুলিয়ায় গ্যাস লিকেজ থেকে একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনায় 6 জন পুড়ে গেছেন। এদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা। ফায়ার সার্ভিসের কর্মকর্তা আব্দুল আলিম জানান, বুধবার ভোরে পল্লী বিদ্যুৎ এলাকার কবরস্থান রোডের হুমায়ুন কবিরের একতলা বাড়িতে রান্নার সময় গ্যাস লিকেজ হয়ে বিস্ফোরণ হয়। এ সময় বাড়ির টিনের চালে উড়ে যায়। এতে 3টি পরিবারের শিশু, নারীসহ 6 জন দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে স্থানীয় গণস্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। সেখানে 2 জনের অবস্থা খারাপ হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। দগ্ধরা হলেন ওই বাড়ির ভাড়াটিয়া হাতিম ও তার স্ত্রী আদরি, আরেক ভাড়াটিয়া আওয়াল ও তার স্ত্রী রেনু এবং মেয়ে আফিয়া এবং ভাড়াটিয়া আফরোজা। রাত ভোরে এখান থেকে বাথরুম থেকে বায়োগ্যাস বের হয়েছে। সকালবেলা যখন এটা গ্যাসের চুলা মানে করছেন আর কি, মানে যখন এটাকে ইগনেট করছেন তখনই ওই গ্যাসের যে চুলা মানে যে গ্যাস বের হয়েছিল রাত ভোরে, ওইটা এইভাবে বিস্ফোরণ হয়ে তার দিকে সরে গেছে। এবং তার নারায়ণগঞ্জের রূপগঞ্জে খুন হয়েছেন সোলাইমান নামে এক যুবলীগ কর্মী। তার স্বজনেরা অভিযোগ করেন, পূর্বশত্রুতা ও আধিপত্য বিস্তারের বিরোধে সোলাইমানকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আধিপত্য নিয়ে মুড়াপাড়ার ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদের সাথে যুবলীগ নেতা সোলাইমানের বিভেদ ছিল দীর্ঘদিনের। এরই জেরে মঙ্গলবার বিকেলে সোলাইমানকে মোবাইলে ফোন করে কয়েকজন নামাপাড়া এলাকায় গিয়ে নিয়ে যায় তোফায়েলের লোকজন। পরে তাকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে মারা যান সোলাইমান। কিশোরগঞ্জের ভৈরবে একটি অফিস রুমের তালা ভেঙে প্রবাল নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহিন জানান, মঙ্গলবার সন্ধ্যায় শহরের দুর্জয় মোড়ে গোলযোগের খবর পেয়ে সেখানে যায় পুলিশ। পরে সর্দার কমপ্লেক্সের নিচতলায় শাকিল মোটরস অফিসের তালা ভেঙে প্রবালের মরদেহ উদ্ধার করা হয়। তার শরীরে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে, তবে হত্যার কারণ জানা যায়নি। নিহত প্রবাল রায়পুরার মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন ভুঁইয়ার ছেলে। এই দোকানটি মালিক হচ্ছে জিল্লুর, স্থানীয় জিল্লুর, এবং তার ছেলে একজন অন্তর। আমরা আরও খোঁজখবরে জানতে পেরেছি যে অন্তরের সঙ্গে
এই পণ্য নামে যে ছেলে মৃত্যুবরণ করেছে তার সঙ্গে কিছুটা বাদাবাদী নিয়েই সম্ভবত এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। গাইবান্ধায় পুলিশ ব্যারাকে নির্মাণাধীন ভবনে বিদ্যুতের তারে জড়িয়ে মারা গেছেন ট্রাফিক সার্জেন্ট মামুন ফয়সাল। পুলিশ সুপার তৌহিদুল ইসলাম জানান, মঙ্গলবার মধ্যরাতে শহরের পুরাতন জেলখানা রোডে পুলিশ ব্যারাকে নির্মাণাধীন ভ্যানের 3 তলায় যান মামুন। এ সময় ফোনে কথা বলতে বলতে অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে যান। সঙ্গে সঙ্গে তার শরীরে আগুন ধরে গেলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা মামুনের মরদেহ উদ্ধার করে। নিহত মামুনের বাড়ি দিনাজপুরের কোতোয়ালি থানার উথবাইল গ্রামে। ঝিনাইদহের কালীগঞ্জে 6 বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে সেলিম হায়দার নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নির্যাতিতার পরিবার জানায়, সুদিতপুর গ্রামে শুক্রবার শিশুটিকে টাকা ও পান দেয়ার লোভ দেখিয়ে নিজেদের ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে একই গ্রামের সেলিম হায়দার। শিশুটি এ সময় চিৎকার শুরু করলে তাকে 2 টাকা ও 2টি পান দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। শিশুটির মা এ ঘটনা ইউপি চেয়ারম্যানকে জানালে তিনি অভিযুক্তকে 80,000 টাকা জরিমানা করে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। পরে শিশুটির মা এ ঘটনা পুলিশকে জানালে এটি ধর্ষণ মামলা হিসেবে নিয়ে বুধবার অভিযুক্ত সেলিম হায়দারকে গ্রেপ্তার করে পুলিশ। এর সাথে আমি কিছুই করিনি, ষড়যন্ত্র করে আমার ফাঁসাই দিয়েছে। সালিশে কিছু হয়নি, চেয়ারম্যান বললো যে পরে দেখবেন, কাছে যে মেডিকেল না করা পর্যন্ত আমি কিছু করতে পারলাম না। আপনি বলে টাকা দিয়েছেন বলে 50,000? না, আমি টাকা দিইনি। পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় এক স্কুল ছাত্রী মারা গেছেন। এই ঘটনায় আহত হয়েছেন 3 জন। বুধবার সকালে পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কের পক্ষিয়ায় মোটরসাইকেলের সঙ্গে ট্রাক্টরের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যায় স্বর্ণা নামের এক 5ম শ্রেণীর ছাত্রী। আহত হন ওই ছাত্রীর বাবা, মা ও ট্রাক্টরের চালক। গলাচিপার উলানিয়া গ্রামের কার্তিক চন্দ্র মণ্ডলের স্ত্রী ও মেয়ে স্বর্ণাকে নিয়ে পটুয়াখালীতে ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক চাপিয়ায় সিএনজি চালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 2 জন। মঙ্গলবার রাতে কুমিল্লা সিলেট মহাসড়কের ভাদুঘর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, আখাউড়া থেকে যাত্রী নিয়ে সিএনজি চালিত অটোরিকশাটি শহরে আসছিল। ভাদুঘরে আসলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান যাত্রী কিসমত মিয়া। হঠাৎ করেই বেড়েছে পেঁয়াজের দাম। সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম 20 টাকা বেড়ে এখন 55 থেকে 60 টাকায় বিক্রি হচ্ছে। পাইকারি বাজারে আজ পেঁয়াজ বিক্রি হচ্ছে 44 থেকে 45 টাকায়। সোমবার যা বিক্রি হয়েছে 48 টাকা করে। আর খুচরা বাজারে আজ পেঁয়াজ বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকা পর্যন্ত। ব্যবসায়ীরা বলছেন, আমদানি বন্ধ থাকার সুযোগে পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়েছেন চাষিরা। আবারও পেঁয়াজ আমদানি শুরু না হলে দাম কমার সম্ভাবনা নেই, বরং বাড়বে বলে মনে করছেন তারা। দামের ঊর্ধ্বগতি রুখতে দেশি পেঁয়াজ সরবরাহের পাশাপাশি আমদানি চালুর দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। সপ্তাহের চতুর্থ কার্যদিবসে সূচক বেড়েছে দেশের 2 পুঁজিবাজারে, সেই সাথে বেড়েছে লেনদেনের পরিমাণও। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স 25 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 6,019 পয়েন্টে। লেনদেন হয়েছে 2,285 কোটি 22 লাখ টাকা। লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে 164টির, কমেছে 146টির, বদলায়নি 57টির দর। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক বেড়েছে 72 পয়েন্ট। লেনদেন হয়েছে 61 কোটি 25 লাখ টাকা, দাম বেড়েছে 140টির। শেয়ার ও মিউচুয়াল ফান্ডের কমেছে 151টির আর বদলায়নি 39টির। আয় ঘাটতি আছে, ব্যয়ের লম্বা তালিকা। আলাদা নজর দিতে হবে স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান সহ সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে। আছে করোনা মহামারী মোকাবেলায় সুস্পষ্ট নির্দেশনা দেওয়া সহ ব্যবসায়ীদের নানা প্রত্যাশার চাপ। এমনই এক কঠিন সময় আগামী 3রা জুন সংসদে 2021-22 অর্থ বছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। আরও জানাচ্ছেন তৃষ্ণা হোমরায়। দেশের অর্থনীতি বাড়ছে, তাই প্রতি বছরই বাড়ছে বাজেটের আকার। চলতি বছরের চেয়ে 33,000 কোটি টাকা বাড়িয়ে আগামী বাজেটের আকার ধরা হচ্ছে 6,03,681 কোটি টাকা। এতে প্রথমবারের মতো বাজেট ঘাটতি 2 লাখ কোটি টাকা ছাড়াবে। তবে এ নিয়ে চিন্তিত নন অর্থনীতিবিদরা।
বরং করোনায় আয় কমে যাওয়া এবং কর্মহীন মানুষের প্রতি মনোযোগী হওয়ার পরামর্শ তাদের। আমি আশা করব যে এই বাজেটটা অবশ্যই করোনামুখী হবে, করোনার জন্য বিশেষ বিশেষ ব্যবস্থা থাকবে। যাদের ইনকাম কমে গেছে তাদের জন্য যদি আমরা অন্তত 2000 টাকা করে প্রতি পরিবারে দিতে পারি মাসে, তাহলেও একটা ভালো একটা সামাজিক সুরক্ষা তাদেরকে দিতে পারবো। করোনাকালেও মোট বাজেটের 6% কম যাচ্ছে স্বাস্থ্য খাতে। এ খাতে বরাদ্দ 32,731 কোটি টাকা। টিকা কেনায় থাকছে বিশেষ বরাদ্দ। করোনায় নতুন করে 2.5 কোটি মানুষ গরিব হলেও আগামী বাজেটে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে শুধু সুবিধাভোগীর সংখ্যা বাড়ছে। এছাড়া বরাবরের মতো গুরুত্ব পাচ্ছে কৃষি, গ্রামীণ অবকাঠামো ও পরিবহন খাত। যদি আমরা অবকাঠামো, গ্রামের সড়ক, রাস্তাঘাট এগুলা সঠিক করি, তারা দ্রুত চলাফেরা করতে পারবেন, কাজ করতে পারবেন। যদি আমরা কৃষিতে বিনিয়োগ করি, তারা কৃষিরও আয় বাড়বে, তারাও কাজের সুযোগ পাবেন। যদি আমরা বাচ্চাদের স্কুলের জন্য আমরা ব্যয় করি, সেখানে তাদের বাচ্চারা বিনামূল্যে বই পাবেন, খাবার হয়তো আমরা দিব বিনামূল্যে, একটু আমরা চেষ্টা করছি। আগামী বাজেটে রাষ্ট্রের পরিচালন ব্যয় ধরা হচ্ছে 3,61,000 কোটি টাকারও বেশি, আর মোট আয়ের লক্ষ্য 3,89,000 কোটি টাকা। এর মধ্যে লক্ষ্যমাত্রা না বাড়িয়ে এবারও জাতীয় রাজস্ব বোর্ডের আয় 3,30,000 কোটি টাকা ধরা হচ্ছে। তবে সেটি নিয়েও শঙ্কিত এনবিআর এর সাবেক চেয়ারম্যান। লক্ষ্যমাত্রা একটা বিরাট দিলে অবশ্যই এনবিআর এর উপর একটা মানসিক চাপ সৃষ্টি হবে। সে করবে কি, সে তখন ওই যারা এক্সিস্টিং যারা দিচ্ছে, সভ্য ভদ্র যারা করদাতা, ওই তাদের উপরে যে চাপটা তারা ফেলবে। এটাও যেমন একটা ভালো লক্ষণ না, তেমনি ওই ব্যয় আমি এতটা আয় করব এই মনে করি আমি অধিক ব্যয় করতে থাকছি, এটাও মানে উপযুক্ত যুক্তিযুক্ত সমীচীন কাজ হবে না। আয় ব্যয়ের ঘাটতি মেটাতে অভ্যন্তরীণ উৎস থেকে 1,13,000 কোটি টাকারও বেশি ঋণ নেবে সরকার, যার মধ্যে ব্যাংক ব্যবস্থা থেকেই নেবে প্রায় 76,500 কোটি টাকা। এছাড়া 97,738 কোটি টাকা ধরা হয়েছে বৈদেশিক ঋণ। তৃষ্ণা হোমরায়, 71, ঢাকা। তুরস্কের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি এবং ব্যবসায়িক সম্পর্ক বাড়াতে চায় এফবিসিসিআই। এই লক্ষ্যে টার্কি বিজনেস কাউন্সিলের সাথে চুক্তি স্বাক্ষর হয়েছে বলেও জানান তিনি। রাজধানীর এফবিসিসিআই কার্যালয়ে সংগঠনটির সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিনের সাথে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোহাম্মদ ওসমান তুরান। এ সময় তিনি বলেন, দেশে তুরস্কের অনেক পণ্যের চাহিদা যেমন আছে, তেমনি সে দেশে বাংলাদেশি পণ্যের চাহিদাও আছে। তুরস্কের রাষ্ট্রদূত বলেন, করোনাকালীন সময়েও উভয় দেশের বাণিজ্য স্থিতিশীল আছে। অগ্রাধিকার খাতগুলো চিহ্নিত করে উভয় দেশই চুক্তি বাস্তবায়ন বা ব্যবসায়িক সম্পর্ক উন্নয়ন করবে। অ্যাকচুয়ালি মানে উনি আমরা যে আমাদের সাইড থেকে যেটি বলেছি যে আমরা এফটিএ করতে পারি কিনা, আমরা প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্টে যেতে পারি কিনা। আমরা বলেছি যে আমাদের স্পেশাল ইকোনমিক জোনগুলি হয়েছে, স্পেশাল ইকোনমিক জোনগুলিতে তারা ইনভেস্টমেন্ট করতে পারে। We are planning to organize a joint economic commission meeting where we will discuss a possibility of a preferential trade agreement and that will include a discussion on the tariffs also. But we believe that the growing economy in Bangladesh. চলছে সংবাদ সমগ্র। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। প্রতি মুহূর্তে আমরা জানাচ্ছি করোনা সর্বশেষ। এ সময় করোনা থেকে বাঁচতে মাস্ক পরুন এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। ভয় নয়, সচেতনতায় জয়। ৭১-এর সাথেই থাকুন।